আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আরশিদ আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল আরও 6 মাস, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্থায়ী মুক্তির জন্য যেতে হবে আদালতে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে কাল যুক্তরাষ্ট্রে পৌঁছবেন প্রধানমন্ত্রী। বরণ করতে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি। 27 সেপ্টেম্বরের মধ্যে টিকার নিবন্ধন শেষ, বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত, জানালেন শিক্ষামন্ত্রী। টিকা নিয়ে চরম ভোগান্তিতে প্রবাসীরা। ঢাকায় 5টি হাসপাতাল ডেঙ্গু ডেডিকেটেড করা হলেও সবগুলো এখনো চালু হয়নি। রোগীর চাপে হিমশিম খাচ্ছে শিশু হাসপাতাল। বলছিলাম সংবাদ শিরোনামগুলো। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির রবিবারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। এবারে বিস্তারিত। শুরুতেই খালেদা জিয়ার সাজা স্থগিত প্রসঙ্গ। চতুর্থবারের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করতে মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ালো সরকার। 25 সেপ্টেম্বর শুরু হবে এই 6 মাস। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন না, স্থায়ী মুক্তির জন্য তাকে আদালতে যেতে হবে। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 2018 সালের 8 ফেব্রুয়ারি 5 বছরের কারাদণ্ড দেন বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার 5 নম্বর বিশেষ আদালত। রায় ঘোষণার পর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী রাখা হয় বেগম জিয়াকে। করোনা মহামারী শুরুর পর বিএনপি এবং পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তির জন্য আবেদন করলে সরকারের নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে মুক্তি দেয়া হয়। আবারও পরিবারের আবেদনের প্রেক্ষিতে চতুর্থবারের মতো সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ালো সরকার। তার যে সাজা চলছিল, কারাগার সাজা ভোগ করছিলেন, সেটা স্থগিত রেখে প্রথম 6 মাস তাকে চিকিৎসার জন্য, তার নিজ বাসা থেকে চিকিৎসার জন্য যে সুবিধাটি দেওয়া হয়েছিল, সেই সুবিধাটি আবারও এইবার চতুর্থবারের মতন দেওয়া হলো। তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং অন্য শর্ত বহাল থাকবে 6 মাসের জন্য। এইটা তো 25 সেপ্টেম্বর থেকে শুরু হলো, তারপর হিসাবে যা হয়। খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশ যাওয়া নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমাদের এখানে যেটা আবেদন করেছিল, সেই আবেদনের প্রেক্ষিতে আমাদের এই ব্যবস্থাটা যেটা, সেটা আমরা করেছি। আর বাদবাকি যে কিছু চাইতে হলে তাকে আদালতে যেতে হবে। পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার ছোট ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয় সরকার। রিনিউ করতে চায় সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এবারে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গ। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল যুক্তরাষ্ট্রে পৌঁছবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে তিনি ফিনল্যান্ড থেকে নিউ ইয়র্কের পথে রওনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা। 21 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আগামী 24 সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেবেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি মল্লিকা খান। প্রধানমন্ত্রী 19 সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল 4টায় হেলসিঙ্কি থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন। একই দিনে সন্ধ্যা 6টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ অধিবেশন এবং সেখানে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সরকারি সফরের অংশ হিসেবে 19 থেকে 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থান করবেন। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উৎসব আমেজে মেতে উঠেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। করোনা মহামারীর পর আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা আগামীকালকে জিয়াকে এয়ারপোর্টে বরণ করতে যাব ইনশাআল্লাহ। দেশের যে মিক্সিং সংকট রয়েছে,
সেই ভ্যাকসিন সংকটকে কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নেতাদের সাথে কথা বলবেন। জাতিসংঘ অধিবেশন ও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সৌজন্য সাক্ষাতের পাশাপাশি প্রবাসী বাঙালিদের সাথে ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। আমরা ঐক্যবদ্ধভাবে নেত্রীকে সম্বর্ধনা জানাবো এবং নেত্রীর কাছে আমাদের একটাই দাবি থাকবে, সেটা হলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যেন একটা নতুন কমিটি দেওয়া হয়। নেত্রী মনে করেন যাকেই ভালো মনে করবেন, যাকেই দায়িত্ব দেবেন, আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। দেশে উন্নয়নে অবদান রাখা রেমিটেন্স যোদ্ধাদের বিভিন্ন দাবি ও নানা পরামর্শ তুলে ধরা হবে। এবারে করোনা টিকাদান ও ডেঙ্গু প্রসঙ্গ। আগামী 27 সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের টিকা নিবন্ধন শেষ হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। স্কুল কলেজ খোলার পর সার্বিক পরিস্থিতি ভালো বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল আগামী 5 অক্টোবর খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার খুলে দেওয়া হবে 26 সেপ্টেম্বর। দীর্ঘ 18 মাস পর হল ও গ্রন্থাগার খোলার খবরে খুশি শিক্ষার্থীরা। রাকিব হাসানের রিপোর্ট। স্কুল কলেজ খোলার পর শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ জানতে রাজধানীর যাত্রাবাড়ীতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। পরে তিনি সার্বিক পরিবেশ নিয়ে সাংবাদিকদের বলেন, স্কুল কলেজ খোলার পর এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি তাতে কোনো জায়গায় সংক্রমণ ছড়ানোর আশঙ্কা মনে হয়নি। আমরা আশা করি আগামী দিনগুলোতে আমরা এগুলোর সত্যিকারের প্রতিফলন আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দেখতে পাবো। তাতে আমাদের সবারই একটু চেষ্টা থাকতে হবে, আর আপনাদের সহযোগিতাটা সবচেয়ে বেশি দরকার, কারণ আমাদের চোখ তো সব জায়গায় যাবে না। আপনাদের চোখ, আপনাদের প্রতিনিধি সারা দেশে ছড়িয়ে আছে, কাজে আপনাদের চোখ দিয়ে আপনারা যেখানেই সমস্যা আছে তুলে ধরলে আমাদের অনেক সুবিধা হবে সেই জায়গাগুলোকে সেগুলোকে সংশোধন করে নেওয়া। বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে ডাক্তার দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার এই অভ্যেসটা করার মধ্য দিয়ে আশা করি আমাদের এই স্বাস্থ্যসম্মত অভ্যেসগুলো আমাদের সমাজেও এটা আস্তে আস্তে বিস্তৃতি লাভ করবে এবং এটা আরো ভালো হবে। এদিকে বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান চতুর্থ বর্ষ ও মাস্টার্স শিক্ষার্থীদের জন্য আগামী 5 অক্টোবর আবাসিক হল খুলে দেওয়া হচ্ছে, আর 26 সেপ্টেম্বর থেকে উন্মুক্ত করা হচ্ছে গ্রন্থাগার। কোভিড-19 এর প্রথম ডোজ টিকা গ্রহণকারী শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে গ্রন্থাগার ব্যবহার ও নিজ নিজ হলে উঠতে পারবে। দীর্ঘ 18 মাস পর হল ও গ্রন্থাগার খুলে দেওয়ার ঘোষণায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। প্রায় 18 মাস পরে হল খুলতেছে, এটাই হচ্ছে অনেক বড় একটা ব্যাপার, কারণ শিক্ষার একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। হলে থাকতে হলে তেমন একটা খরচ হয় না, বা আমরা সুন্দরভাবে থাকতে পারি, বা আমরা লাইব্রেরিতে পড়াশোনা করতে পারি, সেটা বাইরে সেই সাপোর্টটা আমাদের ছিল না। শিক্ষামন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই যে খুব সুন্দর একটা ডিসিশন নিয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। টিকা নিয়ে বরাবরের মতোই ভোগান্তিতে প্রবাসীরা। অনেকে SMS পেলেও টিকা নিতে এসে কাঙ্ক্ষিত টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন। সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন সৌদি প্রবাসীরা, কারণ দেশটিতে শুধুমাত্র ফাইজার বা মডার্নার গ্রহণযোগ্যতা পাওয়ায় অন্য টিকা নেওয়ারও সুযোগ নেই। এই জন্য ক্ষোভ জানাচ্ছেন টিকা নিতে আসা প্রবাসীরা। শিলুরোজা রিপোর্ট। শত ভোগান্তি উপেক্ষা করে প্রবাসীরা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMETর অধীনে টিকার জন্য নিবন্ধন করে টিকা নিতে এসে পড়েছেন ভোগান্তিতে। বেশিরভাগ প্রবাসী এসেছেন ঢাকার বাইরে থেকে। SMS জটিলতায় অনেকেই। সেই কুমিল্লা থেকে আজকে হইতে আমি মনে করেন আপনার 8-10 বার আসা হয়েছে। তো আমার মেসেজটা কালকে পাইছি, তো আজকে ভ্যাকসিনের জন্য আসছি। আসার পরে ওনারা বলতেছে যে মডার্ন বা ফাইজারের টিকাটা নেই, এই কারণে আমাদের টিকাটা নেওয়া হচ্ছে না। অনেকেই নিতে পারছেন না কাঙ্ক্ষিত টিকার প্রথম ডোজ। ফার্স্ট ডোজের মেসেজ আসছে, ঠিক আছে, এখন এখানে তারা বলতেছে যে এখানে ফার্স্ট ডোজ নাই, তো না তাহলে নাই, তাহলে তারা মেসেজটা কি কারণে দিল? 3বার যোগাযোগ করছে, পাচ্ছে না, তো আজকে বলছে যে কখন দেবে, এদের কাছে জিজ্ঞাসা করলে কিছু আনসার দিচ্ছে না। এদিকে বেশিরভাগ ভোগান্তিতে সৌদি প্রবাসীরা। ফাইজার বা মডার্নার বাদে অন্য টিকার গ্রহণযোগ্যতা দেয়নি দেশটি। এখন বলতেছে যে টিকা নাই, SMS আছে, এখন কি করবো আমরা তো বিচার এই দিক দিয়ে বিচার কাজ মনে করেন অলরেডি হয়ে গেছে। আমাদের NID কার্ডটা ব্লক করে রাখা হয়েছে, সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারছি না আমরা, তাহলে আমরা
ভ্যাকসিনটা পাবো কিভাবে? নির্দিষ্ট সময় টিকা না পেয়ে অনেক প্রবাসী ফেরা নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। কারো কারো ভিসার মেয়াদও শেষের পথে। আমার ভিসার মেয়াদ আছে 2 মাস, ঠিক আছে। এরপরে আমার মেডিকেল ডেটও কোনো বেশি কোনো নাই কোনো। আমার 16 তারিখে আমার টিকার মেসেজ আসছে, আমি ওই টিকা পাইতেছি না। সরকার যেন অবিলম্বে আমাদের প্রবাসীদের জন্য এই ভ্যাকসিন ব্যাপারে যেন সঠিক একটা সমাধান নিয়ে আসে এবং আমাদের ভোগান্তি যেন দূর করে। ভুক্তভোগীদের আশা সরকার অচিরেই প্রবাসীদের সংকট নিরসনে উদ্যোগ নেবে। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা। দেশে করোনায় একদিনে আরও 43 জনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 1383 জন। গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু ও রোগী শনাক্ত আগের দিনের তুলনায় বেড়েছে। তবে নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার কমেছে। আগের দিন করোনায় মারা যায় 35 জন আর নতুন রোগী শনাক্ত হয় 1190 জন। গত 24 ঘন্টায় 24,623 জনের নমুনা পরীক্ষা করা হয়। রোগী শনাক্তের হার 5.62%, যা 6.5 মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে এর চেয়ে কম রোগী শনাক্তের হার ছিল 9 মার্চ 5.13%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগী 15,42,683 জন আর মারা গেছেন 27,225 জন। গণটিকা নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডক্টর নাজমুল ইসলাম। নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তিনি আরও বলেন, 12 থেকে 17 বছর বয়সীদের টিকাদানের বিষয়ে জাতীয় পরামর্শ কমিটি সহ সংশ্লিষ্টদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 241 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এনে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 15,701 জন আর এ পর্যন্ত মারা গেছেন 59 জন বলেও জানান ডাক্তার নাজমুল ইসলাম। সে গণটিকার কোনো পরিকল্পনা আছে কিনা এই বিষয়টি এখনো আমরা কোনো নির্দেশনা পাইনি। 12 থেকে 17 বছর বয়সীদের ভ্যাকসিনের ব্যাপারে পরিকল্পনা চূড়ান্ত হয়েছে কিনা এইটি আমরা ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি যে গ্রুপটি আছে, জাতীয় যে পরামর্শ কমিটি আছে এবং সকলের পরামর্শ অনুযায়ী এই ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সেই সিদ্ধান্তটি গ্রহণ করবে। ঢাকার 5টি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা করা হলেও একাধিক হাসপাতালে এখনও শুরু হয়নি সেবা কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে, লোকবল সংকট সহ নানা কারণে জনসাধারণের জন্য ডেঙ্গু বিভাগ চালু করা যায়নি। ফলে চাপ বাড়ছে অন্য হাসপাতালে। রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে ঢাকা শিশু হাসপাতালকে। এসএমআর রিপোর্ট। রাজধানীর লালকুঠি মা ও শিশু হাসপাতাল ডেঙ্গুর প্রকোপ বাড়ায় স্বাস্থ্য অধিদপ্তর ঘোষিত ঢাকার বিশেষায়িত হাসপাতালের মধ্যে এটি অন্যতম। যদিও এখনো পর্যন্ত ডেঙ্গু বিভাগের কার্যক্রম শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। এইটা একটা মা ও শিশু হাসপাতাল। এটা ডেঙ্গু হাসপাতাল হিসাবে পরিচালনা করতে গেলে কিছু নতুন স্টাফ লাগে, বিশেষ করে মেডিসিন কনসালটেন্ট, প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট এবং সিনিয়র স্টাফ নার্স এবং এমএসআর এগুলো লাগে। এগুলো আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছি এবং চিঠি দিয়েছি 2 বার পরপর। ওনারা বলছে যে অতি শীঘ্রই দেবে, এখনো পর্যন্ত সেই জনবল পাওয়া যায়নি। একই অবস্থা কমলাপুর রেলওয়ে জেনারেল হাসপাতালের। ডেঙ্গু বিশেষায়িত হওয়া সত্ত্বেও কেবল চিকিৎসা নিচ্ছেন রেলওয়ে কর্মীরা। সাধারণ ডেঙ্গু রোগীদের জন্য চালু হয়নি কোনো সেবা। এবং রেলওয়ে হসপিটালে অর্গানোগ্রামী মেডিকেল অফিসারের উপরে কোনো পোস্ট নাই। তো এখন তো শুধু মেডিকেল অফিসার দিয়ে একটা হসপিটাল তো চিন্তাই করা যায় না, মানে জেনারেল হসপিটালই চিন্তা করা যায় না। আর বিশেষায়িত একটা ডেডিকেটেড হসপিটাল চিন্তার অবকাশই নেই। তো সেই অবস্থা থেকে উত্তরণের জন্যই এই যে বললাম, হেলথ এবং রেলের মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এটা কার্যকর হলে অটোমেটিক্যালি এই জায়গাটার সুন্দর একটা ইউজ হবে। ঢাকায় একাধিক ডেঙ্গু বিশেষায়িত হাসপাতালের কার্যক্রম শুরু না হওয়ায় রোগীর চাপ বাড়ছে অন্য হাসপাতালে। শিশুদের ডেঙ্গু ঝুঁকি বেশি থাকায় হিমশিম খাচ্ছে ঢাকা শিশু হাসপাতাল। ডেঙ্গুর যখন কমপ্লিকেশনসে চলে যায়, শকে চলে যায়, তখন কিন্তু ওর চিকিৎসাটা যথেষ্ট ক্রিটিক্যাল এবং ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট করার জন্য সব হসপিটাল প্রস্তুত নয়। সেই জন্যই শিশু হাসপাতালের উপরে চাপটা বেশি। এখন যদি আমরা এটাকে ওভারকাম করতে চাই, এই সুযোগটা পর্যাপ্ত করতে হবে এবং পর্যাপ্ত করা মানে কিন্তু শুধু হসপিটাল করে ফেলানো নয়। হসপিটালের যে লজিস্টিক, আপনি সব কিছুই কিনে ফেলতে পারবেন, কিন্তু একটা হিউম্যান রিসোর্স আপনি কীভাবে রাতারাতি তৈরি করে ফেলবেন। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা।
এবার অন্যান্য প্রসঙ্গ। বিএনপি একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তেমনি বিদেশেও দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে আগমনের প্রাক্কালে বিএনপির বিক্ষোভের তীব্র নিন্দা জানান তিনি। আর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, যারা দুঃসময়ে ছিলেন না এবং মাদক সন্ত্রাসে জড়িত তাদের আওয়ামী লীগে ঠাঁই হবে না। পৃথক সভায় তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের আরও একটি রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু এবারকার জাতিসংঘের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিউ ইয়র্কে আগমনের প্রাক্কালে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদের তীব্র নিন্দা জানান তিনি। বিএনপি প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বিক্ষোভ প্রতিবাদ করতে শুরু করেছে। তারা একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, অন্যদিকে বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। এদিকে গাইবান্ধায় এক আলোচনা সভায় অংশ নিয়ে দলীয় নেতাকর্মীদের কড়া বার্তা দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মনে রাখতে হবে, গত 13.5 বছর ধরে যারা আওয়ামী লীগ করছেন, অতীতে করেন নাই, তারা কিন্তু আওয়ামী লীগের দুঃসময় দেখে নাই। তাই নেতৃত্বে বসানোর সময় যারা আওয়ামী লীগের দুঃসময়ে ছিল, দুঃসময়ে নেত্রীর পাশে ছিল, দলের পাশে ছিল, দ্বিধান্বিত ছিল না। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। খালেদা জিয়ার জনপ্রিয়তাকে সরকার ভয় পায় বলেই জামিনের মেয়াদ বাড়ালেও তাকে চিকিৎসার জন্য বিদেশ যাবার অনুমতি দিচ্ছে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটি। সংবাদ সম্মেলনে একথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের দুর্নীতি যাতে প্রকাশ না করে জন্য ভয় দেখাতেই সাংবাদিক সংগঠনের নেতাদের ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে বলেও জানান তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। বিএনপির জাতীয় নির্বাহী কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের হয়ে গেল 3 দিনের ম্যারাথন সভা। গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব জানান, বাকি সদস্য এবং মাঠ পর্যায়ের নেতাদের সাথে চলতি মাসে আরও 3 দিনের সভা হবে। সরকার খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ালেও তার বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় স্থায়ী কমিটির পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত বেশি ভয় পান যে তাকে কোনো মতেই তারা দেশের বাইরে যাওয়া বা তাকে মুক্ত করার বিষয়ে তারা ভাবতেই পারে না। এই জন্য তারা তাকে এত অসুস্থতার পরেও তার চিকিৎসার জন্য তাকে একমত হচ্ছে না, তারা মতামত দিচ্ছে না, তাকে আটকে রাখছে। কথা বলেন যুক্তরাষ্ট্রে বিএনপির বিক্ষোভের বিষয়ে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইতে যারা বিএনপি সমর্থন করেন তাদের উপরে একটা আক্রমণ হয়েছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। ভয় দেখাতেই সাংবাদিক সংগঠনের নেতাদের হয়রানি করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ফ্রিডম অফ প্রেসকে দমন করবার জন্য এটা আপনার আরেকটা তাদের হাতিয়ার, আরেকটা কৌশল তারা নিয়েছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় নির্বাচন কমিশন পুনর্গঠন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে তখনই যখন একটি নিরপেক্ষ সরকার ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পেশাদার সাংবাদিক সংগঠনগুলো নির্বাচিত নেতাদের ব্যাংক হিসেবের তথ্য চেয়ে উদ্দেশ্যমূলকভাবে একটি গোষ্ঠী সরকার এবং সাংবাদিকের মুখোমুখি দাঁড় করাচ্ছে বলে অভিযোগ করেছেন সিনিয়র সাংবাদিক এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা। জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশে তারা এ প্রচেষ্টাকে ভয়ানক ষড়যন্ত্র উল্লেখ করে চিঠি প্রত্যাহারের দাবি জানান। প্রতিবাদ সমাবেশ থেকে সারা দেশে সম্মিলিত প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। মাহবুব সৈকতের আরও একটি রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে পেশাদার সাংবাদিকদের 6 সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকের ব্যক্তিগত ব্যাংক হিসাব চেয়ে দেয়া চিঠির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের প্রতিবাদ সভা। প্রতিবেলায় কে কয়টা বাড়ি করছেন, পাশে থেকে আপনাদের সম্মান সুরক্ষার দায়িত্ব আপনারা নেবেন। আপনাদের
বুদ্ধির উদয় হোক। পেশাগত সম্মান রক্ষায় বিভেদ ভুলে একই ব্যানারে সব সংগঠনের নেতারা সামিল হন কর্মসূচিতে। দেশের গভীর সংকটে আমলাতন্ত্র এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিন্ন শত্রুতে পরিণত হয়েছে সাংবাদিক সমাজ। যারা টার্গেট করলো ওরা হলো দুর্নীতিবাজ। ওদের কথাগুলো পত্র পত্রিকায় টিভিতে এসে কারা লেখেন? আমরা সাংবাদিকরা লিখি। সরকার মহোদয় এই ভুয়া কার্যক্রম থেকে বাংলাদেশ ব্যাংকে বিরত থাকার জন্য অনুরোধ করবেন। দুর্নীতিবাজ আমলা চক্র তারা এইটার সাথে কিন্তু জড়িত বলে সাংবাদিক সমাজ মনে করছে। ব্যক্তির নামে তথ্য চাওয়ায় আপত্তি না থাকলেও সংগঠনের পদবীধারীদের এ ধরনের চিঠি উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেন বক্তারা। এর স্বার্থে যদি বলি যে রাষ্ট্র ঠিকই আমি নাগরিক হিসেবে চাইতে পারি, কিন্তু সেই চাওয়ার যে স্টাইল, যে টার্গেট আমরা দেখলাম, সেখানেই আমাদের আপত্তি। এসব দুর্নীতি এবং এই পাচারের কাহিনী এগুলো তুলে ধরে বলে কি আপনাদের আক্রোশ? একটি গভীর ষড়যন্ত্র হচ্ছে, যেই ষড়যন্ত্র সাংবাদিকদেরকে এই সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া। অপচেষ্টার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে 23 সেপ্টেম্বর সম্মিলিতভাবে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। আগামী 23 সেপ্টেম্বর বৃহস্পতিবার সারা বাংলাদেশে সকাল 11টায় একযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এবং এই সম্পর্কে আমাদের এবারে উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে দেশের দুর্গম অঞ্চলে। চ্যানেলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে চরাঞ্চলে। এরই মধ্যে বিদ্যুতের আওতায় এসেছে সন্দ্বীপ, পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার রাঙ্গাবালী, শরীয়তপুরের নড়িয়া উপজেলার দুর্গম চরাঞ্চল এবং কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রামকৃষ্ণ ইউনিয়নের পদ্মার চর। চরাঞ্চলে বিদ্যুৎ সংযোগ নিয়ে আরও জানাচ্ছেন রাকিব হাসান। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে সামনে রেখে একে একে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে দেশের দুর্গম অঞ্চলে। এরই মধ্যে সাবমেরিন কেবলের মাধ্যমে সমুদ্রের তলদেশ দিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে চরাঞ্চলে। এই দ্বীপাঞ্চলে আমরা কখনো কল্পনা করি নাই যে দেশে বিদ্যুৎ আসবে। শিক্ষার্থীরা বিদ্যুতের আলোয় সুন্দরভাবে পড়াশোনা করতে পারতেছে। বাংলাদেশের সর্বদক্ষিণে পটুয়াখালীর কোলঘেঁষা বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালী। স্বাধীনতার 5 দশকে দেশ এগিয়ে গেলেও অন্ধকারে ঢেকেছিল এখানকার মানুষের জীবন জীবিকা। অন্ধকারের রাঙ্গাবালী এখন বিদ্যুতের আলোয় আলোকিত। সাবমেরিন কেবলের মাধ্যমে রাঙ্গাবালীর 24,000 পরিবারকে আনা হয়েছে বিদ্যুতের আওতায়। এলাকার মানুষ একসময় চিন্তাও করেনি যে রাঙ্গাবালীতে বিদ্যুৎ আসবে, একসময় স্বপ্নও দেখিনি আমরা। সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার দুর্গম চরাঞ্চল এবং কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রামকৃষ্ণ ইউনিয়নের পদ্মারচরের 7টি গ্রামে। সমুদ্রের তলদেশ দিয়ে সাবমেরিন কেবল লাইন স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হয়েছে সন্দ্বীপে। এটা আমার কল্পনার বাইরে। এই দ্বীপ অঞ্চলে যে কারেন্ট আসছে এটা সৌভাগ্যের বিষয়, কারণ আমরা এতদিন এই সোলার ভালোভাবে সৌর বিদ্যুৎ আলো দিত না, কোন রকম পিট করে আমরা দোকানদারি করতাম। সমুদ্রের তলদেশে সন্দ্বীপ চ্যানেলে ভূপৃষ্ঠ হতে 10 থেকে 20 ফুট গভীরতায় দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কেবল নেটওয়ার্ক সমুদ্র তীরবর্তী চট্টগ্রামের সীতাকুণ্ড অংশে ও সন্দ্বীপ চ্যানেলে যুক্ত করা হয়। উপকূল থেকে 16 কিলোমিটারের দুটি কেবল স্থাপনের মাধ্যমে এ সংযোগ দেয়া হয় এই সন্দ্বীপে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। নিচে একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। দেশীয় বিদেশি ব্র্যান্ডের নকল ওষুধ ও ওষুধ তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। আটক 3 জন। টিসিবি ট্রাক সেলে যুক্ত হলো পেঁয়াজ। 30 টাকা কেজিতে জনপ্রতি কিনতে পারবেন 2 কেজি। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন মাই টিভি রাতের সংবাদ। দেশীয় বিদেশি ব্র্যান্ডের নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় 3 জনকে আটক করা হয়। এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, ফার্মেসি ব্যবসার আড়ালে নকল ওষুধ তৈরির কাজ করত। নকল ওষুধের বিষয়টি এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে উল্লেখ করে এ ধরনের কাজে জড়িত সেসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করার মতো
কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মাহবুব আলম। আজ থেকে টিসিবি ট্রাকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। জনপ্রতি 2 কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন ক্রেতারা। টিসিবি ট্রাক থেকে একজন ক্রেতা সাশ্রয়ী দামে সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি চিনি ও 2 কেজি মসুর ডাল কিনতে পারবেন। এখন পেঁয়াজ যোগ হলো বিক্রয় পণ্যের তালিকায়। সারা দেশে প্রতিটি ট্রাকে 300 থেকে 600 কেজি করে পেঁয়াজ বরাদ্দ থাকবে। 4 সেপ্টেম্বর থেকে খোলা বাজারে ন্যায্য মূল্যে বোতলজাত সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু করে টিসিবি। নিচে একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আফগানিস্তানের কাবুল ও জালালাবাদে বিস্ফোরণে অন্তত 7 জন নিহত, আহত আরও 30 জন। আইএসের জড়িত থাকার আশঙ্কা। এবং শেষ ওয়ানডেতে লড়াই করে আফগানিস্তানের কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। 3-2 সিরিজ জিতেছে স্বাগতিকরা। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন মাই টিভি রাতের সংবাদ। অবকাঠামো নির্মাণ ও নগর পরিকল্পনায় ভূমিকম্প ঝুঁকি প্রশমনে ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম ইসিপিএস চালু করতে আইএবি ও আইইবি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সকালে হোটেল সোনারগাঁয়ে চুক্তিতে স্বাক্ষর করেন রাজুকের চেয়ারম্যান ABM আমিনুল্লাহ নুরি এবং আইএবির প্রেসিডেন্ট মুবাশশির হোসেন ও আইইবির পক্ষে ইঞ্জিনিয়ার সাদেত হোসেন শিবলু। গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি এই সময় উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানে একাধিক বিস্ফোরণে অন্তত 7 জন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান। এই ঘটনায় আরও 30 জন আহত হয়েছেন। দেশটির রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ দায়ী বলে ধারণা করা হচ্ছে। তালেবান সরকারের পক্ষ থেকে বলা হয়, জালালাবাদের বিস্ফোরণের ঘটনায় জড়িত অনেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। মহাকাশ ভ্রমণে নতুন মাইলফলক স্পর্শ করল 4 পর্যটক। কক্ষপথে 3 দিন ভ্রমণ শেষে শনিবার নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন তারা। সাধারণ পর্যটক হিসেবে মহাকাশ ও পৃথিবীর কক্ষপথে ভ্রমণ এটি প্রথম কোনো ঘটনা। মোবাল্লিক করিমের রিপোর্ট। নেই মহাকাশ গবেষণার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা, তবুও তারা বেরিয়ে এলেন মহাকাশ থেকে। সফরটি ছিল 3 দিনের। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 7টার পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে অবতরণ করেন তারা, আর সেটি সরাসরি সম্প্রচার করে স্পেসএক্স। এর আগে গত বুধবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে শুরু হয় এই যাত্রা। তারা ভূপৃষ্ঠ থেকে 575 কিলোমিটার উচ্চতায় ওঠেন। ঘণ্টায় 17,500 মাইল বেগে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন। পৃথিবীর বাইরে ভ্রমণের এই সুযোগ করে দিয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। মিশনটির নাম দেওয়া হয় ইন্সপিরেশন 4। এই মিশনে কমান্ডারের দায়িত্ব পালন করেন ই-কমার্স প্রতিষ্ঠান শিপ4 পেমেন্টস ইনের প্রধান নির্বাহী কর্মকর্তা 38 বছর বয়সী জ্যারেড আইজ্যাকম্যান। তিনি তার এই 3 সঙ্গীকে বিশেষ প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করেন। পুরো খরচ আইজ্যাকম্যান একাই দিয়েছেন। এজন্য তাকে গুনতে হয়েছে 20 কোটি মার্কিন ডলার। নভোচারী না হয়েও মহাকাশ ও পৃথিবীর কক্ষপথে ভ্রমণ এটি প্রথম কোনো ঘটনা। মুবাল্লিক করিম, মাই টিভি। খেলার সংবাদ। $155 রানের ছোট পুঁজি নিয়েও সিরিজের শেষ ওয়ানডেতে দারুণ লড়াই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। শেষ রক্ষা যদিও হয়নি, 3 উইকেট ও 4 বল হাতে রেখে ম্যাচ নিজেদের করে নিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব 19 দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে 5 ম্যাচ সিরিজের শেষ জিতে ব্যবধান কমেছে আফগান যুবারা। বাংলাদেশ সফরে 3-2 সিরিজ শেষ করল তারা। টানা 3 ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। শেষ দুটিতে হেরে গেল টাইগার যুবারা। পঞ্চম যুব ওয়ানডেতে
156 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আফগানদের শেষ ওভারে প্রয়োজন হয় 7 রান। হাতে সফরকারীদের 3 উইকেট। শেষ পর্যন্ত ইজারউল্লাহ নাভিদ 29 রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশিদ আলী। আল্লাহ হাফেজ।